দেখছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার, সংক্ষেপে হচ্ছে সিএন। তাহলে আমাদের সন্নিবেশ সংখ্যার ডেফিনিশন কি ছিল? যে লিগেন্ডগুলো কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে যতগুলো সন্নিবেশ সহযোগী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে ওই জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা বলা হয়। সন্নিবেশ সংখ্যা সাধারণত 2, 4, 5, 6 ইত্যাদি হয়ে থাকে। আচ্ছা, মনে করো যে আমাদের প্রথমে যে কোঅর্ডিনেশন নাম্বারটা আছে সেটা হচ্ছে 2। হ্যাঁ, এটা কলম তো নাই, লাল কলম আছে। এরপরে আমাদের আছে কোঅর্ডিনেশন নাম্বার 3, এরপরে আছে কোঅর্ডিনেশন নাম্বার 4, ওকে। তারপরে আছে তোমার কোঅর্ডিনেশন নাম্বার 5, তারপরে আছে কোঅর্ডিনেশন নাম্বার 6, কোঅর্ডিনেশন নাম্বার 7, ওকে। এখন আমরা দেখছিলাম যে মনোডেন্টেড লিগেন্ডের ক্ষেত্রে, মনোডেন্টেড লিগেন্ড মানে কি? যে লিগেন্ডগুলো একটা লোন পেয়ার দিতে পারে, একটা লোন পেয়ার দিতে পারে, তাদের বলা হয় মনোডেন্টেড লিগেন্ড। তো মনোডেন্টেড লিগেন্ডের ক্ষেত্রে আমরা জানি যে লিগেন্ড সংখ্যা হবে আমাদের কি? সন্নিবেশ সংখ্যা। যেমন এই যে জটিল যৌগটা, AgNH3 2Cl, এইখানে তোমার দেখো অ্যামোনিয়ার সংখ্যা হচ্ছে 2টা, তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত? 2। তারপরে এখানে দেখো FeH2O6, এখানে পানি আছে মোট 6টা, তাহলে সন্নিবেশ সংখ্যা কত? 6, ওকে। আচ্ছা, এরপরে দেখো কপার NH3,4SO4, এখানে অ্যামোনিয়া কয়টা? দেখো অ্যামোনিয়া 4টার জন্য সন্নিবেশ সংখ্যা কত? 4, ওকে। আচ্ছা, সো এইভাবে তুমি প্রথমেই কোন একটা জটিল যৌগ দেখে ওই জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা কত সেটা বের করে ফেলতে হবে, কারণ সন্নিবেশ সংখ্যার উপরই আসলে ওই জটিল যৌগের গঠনটা নির্ভর করে। আচ্ছা, এখন আমরা দেখব যে কোন একটা মেটাল আয়ন বা মেটাল পরমাণুর চারপাশে একটা অবস্থান্তর ধাতুর আয়ন বা একটা অবস্থান্তর ধাতুর চারপাশে কিভাবে লিগেন্ডগুলো সজ্জিত থাকে, কিভাবে লিগেন্ডগুলো অ্যারেঞ্জ থাকে। তুমি কিন্তু চাইলেই ইচ্ছামতো যে কোনো ওয়েতে কোনো একটা ধাতব আয়নের চারপাশে লিগেন্ডগুলোকে অ্যারেঞ্জ করতে পারবে না। সো এই লিগেন্ডগুলোকে অ্যারেঞ্জ করার প্রপার কি আছে? রুলস আছে। তোমাকে ওই রুলস ফলো করে লিগেন্ডগুলোকে কি করতে হবে? অ্যারেঞ্জ করা লাগবে। তো দেখো, প্রথমে আমরা দেখব কোঅর্ডিনেশন নাম্বার 2। তার মানে আমাদের এখানে লিগেন্ড থাকবে কয়টা? মানে মনোডেন্টেড লিগেন্ড কয়টা থাকবে? 2টা। তাহলে একটা মেটালের চারপাশে বা একটা মেটাল আয়নের চারপাশে মনোডেন্টেড লিগেন্ড কয়টা থাকবে? 2টা থাকবে। তাহলে এই যে ক্যাপিটাল এম মানে মেটাল, ক্যাপিটাল এম মানে মেটাল। তো দেখো এই ক্যাপিটাল এম এর চারপাশে লিগেন্ড দেখো কয়টা? একটা, 2টা, ঠিক আছে। লিগেন্ড হচ্ছে 2টা। তাহলে যদি কোনো একটা মেটাল আয়নের চারপাশে লিগেন্ড থাকে 2টা, তখন ওই যৌগটার বা ওই জটিল যৌগটার আকৃতি হবে লিনিয়ার। কি হবে? লিনিয়ার বা সরল রৈখিক। এটা কি সরল রেখা না? এই যে সরল রেখা, লিনিয়ার স্ট্রাকচার হবে। আচ্ছা, এরপর দেখো যদি কোনো মেটাল আয়নের চারপাশে লিগেন্ড থাকে 3টা, লিগেন্ড থাকে 3টা, তাহলে এইভাবে অ্যারেঞ্জ করতে হবে, বুঝছো? এইভাবে অ্যারেঞ্জ করতে হবে, উপরে একটা, বামে একটা, ডানে একটা। এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় ট্রাইগোনাল প্লেনার। কি বলে এটাকে? ট্রাইগোনাল প্লেনার। ট্রাইগোনাল কেন? মানে এটা 3টা কোণা, একটা কোণা, 2টা কোণা, 3টা কোণা, মানে 3টা কোণা হলো ট্রাইগোনাল, ওকে। 3টা হলো ট্রাইগোনাল। আর দেখো এইখানে এই মেটাল, এই লিগেন্ড 3টা সবাই কিন্তু একটা সমতলের উপরই অবস্থান করছে, এই জন্য এটাকে বলা হয় প্লেনার। বাংলাতে বলে ত্রিকোণাকার সমতলীয়। কি বলে? ত্রিকোণাকার সমতলীয়। তাহলে 3টা লিগেন্ড থাকলে এইভাবে ছবি আঁকতে হবে, বুঝছো? 3টা লিগেন্ড থাকলে এইভাবে ছবি আঁকতে হবে, 2টা লিগেন্ড থাকলে এইভাবে ছবি আঁকতে হবে। তুমি আন্দাজে ইচ্ছামতো আঁকলে হবে না। এবার আসো যদি 4টা লিগেন্ড থাকে, এই যে কোঅর্ডিনেশন নাম্বার 4, তাহলে একটা মেটাল আয়নের চারপাশে কয়টা লিগেন্ড? 4টা লিগেন্ড, 4টা লিগেন্ড। তো 4টা লিগেন্ড থাকলে দুই ভাবে অ্যারেঞ্জমেন্ট হতে পারে। আমরা শিখবো কখন কোনটা আমরা কনসিডার করব। দেখো এটা হচ্ছে ক্যাপিটাল এম মেটাল,
লিগ্যান্ড আর এই যে লিগ্যান্ডটা, এই যে দুটো লিগ্যান্ড আমি বললা দিছি, এই দুটো লিগ্যান্ড হচ্ছে যে এই হোয়াইট বোর্ডের উপরই আছে, মানে ব্ল্যাক বোর্ডের উপরই আছে, বোর্ডের উপরে আছে। আর এই যে লিগ্যান্ডটা দেখতে পাচ্ছ, এই লিগ্যান্ডটা এইভাবে আছে, মানে বোর্ডের বাইরে। আর এই যে লিগ্যান্ডটা দেখতে পাচ্ছ, এইটা অ্যাকচুয়ালি বোর্ডের পিছনে আছে, সো এই বোর্ডের বাইরেরটাকে আমরা এরকম একটা লাইন দিয়ে দেখাই, এটাকে বলা হয় ওয়েজ, WEDGE। আর যে লিগ্যান্ডটা হচ্ছে যে বোর্ডের ভিতরে ঢুকছে, ওইটাকে আমরা এরকম ড্যাশ লাইন দিয়ে দেখাই, এটা হলো ড্যাশ, ড্যাশ, ওয়েজ, ড্যাশ। দুই টাইপের স্ট্রাকচার আমাদের কাছে अवेलेबल আছে, ওয়েজ, ড্যাশ। এই স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি টেট্রাহেড্রন। কি বলে এটাকে? টেট্রাহেড্রন, বা এটাকে তোমার বলে চতুস্তলকীয়। কি বলে এটাকে? বলো, দেখো এটাকে বলে চতুস্তলকীয়, টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। এখন এটাকে তুমি আঁকবা কেমনে বোর্ডে? দেখো এটা বোর্ডে কেমনে আঁকে, মানে ধরো তুমি খাতার মধ্যে আঁকতে চাও, খাতার মধ্যে তুমি এইভাবে আঁকতে পারবে না, খাতার মধ্যে আরো সহজে আঁকা যায়। তুমি এইভাবে আঁকবা, প্রথমে নিবা মেটাল, এই যে নিবা মেটাল, একটা লিগ্যান্ড দিবে উপরে, একটা দিবা নিচে, এই যে একটা উপরে একটা নিচে, এই যে একটা দিবা বামে, একটা দিবা ডানে, বুঝছো? এখন দেখো লিগ্যান্ডগুলো কি করে আমাকে বলো, লিগ্যান্ডগুলো আমাকে কি করে? লিগ্যান্ডগুলো হচ্ছে যে মেটাল আয়নকে কি দেয়? মুক্ত জোর দেয়। কি দেয়? মুক্ত জোর দেয়। এই যে মুক্ত জোরের যে ডোনেশনটা, এই ডোনেশনটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা? এই যে অ্যারো চিহ্ন দিয়ে, যে লিগ্যান্ড থেকে মেটালের দিকে একটা অ্যারো চিহ্ন হবে, বুঝছো? লিগ্যান্ড থেকে মেটালের দিকে কি অ্যারো চিহ্ন। যদিও এই ডায়াগ্রামগুলোতে অ্যারো চিহ্নগুলো দেওয়া নেই, আমি এগুলো দিয়ে দিচ্ছি। যেমন লিগ্যান্ড টু মেটাল অ্যারো চিহ্ন হবে, লিগ্যান্ড টু মেটাল অ্যারো চিহ্ন হবে, এখানে অ্যারো চিহ্ন হবে, এই অ্যারো চিহ্ন। আর অ্যারো চিহ্ন মানে কি বলছিলাম? কোন ধরনের বন্ধন? সন্নিবেশ বন্ধন। কোন ধরনের বন্ধন? সন্নিবেশ বন্ধন। দেখো এখানে কিন্তু লিগ্যান্ড মেটালকে দিচ্ছে, মেটালের কিন্তু এখানে কোনো কন্ট্রিবিউশন নাই, মেটাল কিন্তু কোনো ইলেকট্রন দিচ্ছে না, দুইটা ইলেকট্রনই কে দিচ্ছে? লিগ্যান্ড। ওকে, তাহলে যখন তোমার ইলেকট্রন দিবে একজন, কিন্তু শেয়ার করবে কয়জন? দুইজন। এই টাইপের সিচুয়েশনগুলোকে আমরা বলি সন্নিবেশ বন্ধন। কারণ একটা বন্ধন গঠন করার জন্য কয়টা ইলেকট্রন লাগে? দুইটা ইলেকট্রন লাগে, তাহলে দুইটা ইলেকট্রনই কে দিচ্ছে? লিগ্যান্ড। মেটালের তো এখানে কোনো কন্ট্রিবিউশন নাই, ঠিক আছে? ওকে, তাহলে দিচ্ছে লিগ্যান্ড, কিন্তু শেয়ার করতেছে কে? মেটাল আর লিগ্যান্ড। এই জন্য এটা কি বন্ধন? সন্নিবেশ বন্ধন। তাহলে এই চিহ্নটা দিয়ে দাও, এগুলো আসলে আমরা ভুলে হয়তো বা দেয়নি। আচ্ছা, তাহলে লিগ্যান্ড থেকে মেটালের দিকে অ্যারো চিহ্ন যাবে, এবং যদি মেটালের চারপাশে চারটা লিগ্যান্ড থাকে, তাহলে কোন ধরনের গঠন হতে পারে? একটা চতুস্তলীয় গঠন। আরেকটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এই যে এরকম, যে একটা মেটালের চারপাশে চারটা লিগ্যান্ড, এটা হচ্ছে একটা বর্গের চার কোণায় চারটা লিগ্যান্ড থাকবে, একটা বর্গের চার কোণায় চারটা লিগ্যান্ড থাকবে, ঠিক আছে? লিগ্যান্ড টু মেটাল অ্যারো চিহ্ন। এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বলি বলো? স্কয়ার প্লেনার বা বর্গাকার সমতলীয়। বর্গাকার সমতলীয় মানে এই সবগুলো জিনিস একটা সমতলের উপরই আছে, মানে চারটা লিগ্যান্ড এবং এই মেটালটা এই হোয়াইট বোর্ডের উপরই আছে, মানে ব্ল্যাক বোর্ডের উপরই আছে, ঠিক আছে? এজন্য বলতেছে প্লেনার। তাহলে বাংলাতে কি বলবো এটাকে? বর্গাকার সমতলীয়। বর্গাকার, হ্যাঁ ত্রিমাত্রিক পাশেরটা, তাহলে বুঝিনি পাশেরটা ত্রিমাত্রিক, এখানে সবগুলাই ত্রিমাত্রিক। এটা তাহলে যে প্লেটের উপর আছে, যে প্লেন মানে কি? কোনো কিছু আসলে তোমার 2D না, আমাদের আশেপাশে যা যা আছে সবকিছু 3D। 3D জিনিসপাতি কিছু সার্টেন সিচুয়েশনে 2D হয়ে যেতে পারে, এটাই। যদিও বা তুমি এটাকে 2D চিন্তা করতে পারো, মানে ধরো এটা হচ্ছে xy সমতল, ধরো তুমি এই যে রেখাটা আছে, এই যে রেখাটা, এটাকে তুমি x অক্ষ চিন্তা করো, এটাকে তুমি কি y অক্ষ চিন্তা করো, তাহলে এটা কি হয়ে যাবে? একটা 2D সারফেস, xy তল, বুঝছো কিনা? xy তল, বুঝছো?
তো আলটিমেটলি আমরা সবকিছুকে 3D বেসিসে চিন্তা করব। আচ্ছা ভাইয়া ফর 4 ডাইমেনশন তো টাইম না আইনস্টাইনের মতে আর কি। যদি টাইম 4 ডাইমেনশনাল জিনিস ঘড়ি না 4 ডাইমেনশনাল জিনিস আমাদের পৃথিবীতে নাই বা থাকলে ওইটা ভিজিবল না, মানে এটা তুমি দেখতে পারবে না। ঘড়ি হয় না ভাই ঘড়ি মনে করো তুমি যদি 4 ডাইমেনশনে কোনো কারণে চলে যাও তোমাকে কেউ দেখবে না, মানে এই পৃথিবীর মানুষ তোমাকে দেখবে না, এবং তুমি কোনো কিছু টাচ করতে পারবে না। অথবা তুমি যদি এই কলমটাকে টাচ করো তোমার হাত কলমটাকে ভেদ করে চলে যাবে। বুঝছো এটা কন্ডিশন নাম্বার 4। একটা কি হতে পারে চতুষ্ফলক, একটা কি বর্গাকার সমতল। এবার আসো কন্ডিশন নাম্বার 5। এটা দেখো এইভাবে তোমার একটা মেটালের চারপাশে দেখো তুমি 5টা লিগেন্ডকে এইভাবে অ্যারেঞ্জ করবা। দেখো এখানে ঠিক মাঝখানটাতে দেখো ঠিক মাঝখানটাতে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, দেখো এই তিনটা লিগেন্ড মিলে একটা ত্রিভুজ তৈরি করছে না, এই যে মাঝখানটাতে একটা ত্রিভুজ। আচ্ছা আর তুমি যদি এই লিগেন্ডটার সাথে এই উপরের লিগেন্ডের সাথে এইটা কানেক্ট করো, দেখবা উপরে একটা পিরামিডের মতো তৈরি হয়েছে না, পিরামিডের মতো স্ট্রাকচার। সিমিলারলি তুমি যদি এই লিগেন্ডের সাথে এইটা কানেক্ট করো তাহলে নিচেও কি আসবে, একটা পিরামিড। তাহলে কয়টা পিরামিড? 2টা পিরামিড। এইজন্য এটাকে বলা হয় ট্রাইগোনাল বাই পিরামিডাল, ত্রিকোণাকার দ্বিপিরামিড। বাংলাতে বলে ত্রিকোণাকার দ্বিপিরামিড। ত্রিকোণাকার দ্বিপিরামিড এটা কি টপিক কি? ডি ব্লক টপিক এটা। হ্যাঁ ডি ব্লক, ত্রিকোণাকার দ্বিপিরামিড। লাইনের নাম কি? পরীক্ষা এমসিকিউ আছে। এমসিকিউ আসবে এখান থেকে তো আমাদের স্ট্রাকচার আসবে। কি বল এমসিকিউ কেন আসবে? এমসিকিউ কেন আসতে যাবে? সিরিজ আসবে এখান থেকে। নাম বলাবে। হ্যাঁ নামগুলো থেকে এমসিকিউ আসবে। ত্রিকোণাকার কি বস্তু? কাউকে পড়ে কেমিস্ট্রি পরীক্ষা। কি সমস্যা? এত টেনশন নিয়ে গেছে এর কলেজের সাথে দিয়ে দেয় কোনটা পড়বে সাথে সুবিধা দিয়ে চাকরি কি সবই আছে? 1 2 3 4 হ্যাঁ আস্তে আস্তে করে 2 অর্ধেক 3 অর্ধেক 4 অর্ধেক এরকম। তুমি এক করে যাও, দুই এক আর দুই ভালো করে পড়ে যাও। আর তিন হচ্ছে তিনে তো আসলে অনেক বড় অধ্যায়। তিন হচ্ছে পর্যাবৃত্ত ধর্মটা করে যাও। হ্যাঁ যতটুকু পড়ে যাও। কেমিস্ট্রি আর পর্যায়ক্রম প্রথমত অঙ্ক আছে না, প্রথমত অঙ্ক আছে। প্রথম অধ্যায় অঙ্ক আছে, থিওরিও আছে, থিওরি বেশি। তুই আর দ্রাবকতার আচ্ছা এবার আসো এখানে দেখো একটা মেটাল আছে। এই মেটালের চারপাশে তুমি 5টা লিগেন্ডকে এইভাবে অ্যারেঞ্জ করতে পারো। দেখো এইভাবে অ্যারেঞ্জ করতে পারো। কিভাবে? দেখো এখানে তুমি একটা মাঝখানে একটা বর্গ পাবা। দেখো মাঝখানে কি পাবা? একটা বর্গ, স্কয়ার না ঠিক মিললে একটা বর্গের চার কোণে 4টা লিগেন্ড আছে। দেন আমরা যদি উপরের লিগেন্ডের সাথে এগুলো অ্যাড করি, দেখো কি তৈরি হবে? একটা পিরামিড না? এই জন্য এই স্ট্রাকচারটার নাম হচ্ছে স্কয়ার পিরামিডাল, বর্গাকার পিরামিডীয়। বর্গাকার পিরামিড, মাঝখানে বর্গ উপরে পিরামিড, মাঝখানে বর্গ উপরে পিরামিড। আচ্ছা তাহলে এটাকে আমরা বলবো স্কয়ার পিরামিডাল বা বর্গাকার পিরামিডীয়। বর্গাকার পিরামিড। সো এর চিহ্নগুলো একটু দিয়ে দাও। বুঝে গেল? ওকে তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 5 এ ত্রিকোণাকার দ্বিপিরামিড হতে পারে অথবা বর্গাকার পিরামিড হতে পারে, দুটোই পসিবল। নেক্সট আসবে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6। দেখো এখানে তোমার মাঝখানে একটা মেটাল থাকবে, এই রেখা বরাবর 2টা লিগেন্ড। আচ্ছা ধরো তুমি এই রেখাটাকে চিন্তা করো x অক্ষ, এই রেখাটাকে তুমি চিন্তা করো কি y অক্ষ, তাহলে এই রেখাটা কি হবে? z অক্ষ। কি হবে? z অক্ষ।
হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, ওই যেই বিন্দুতে ছেদ করবে ওখানে কি থাকবে, মেটালটা থাকবে, আর প্রতিটা অক্ষের যে দুটো প্রান্ত বিন্দু আছে ওই দুটো প্রান্ত বিন্দুতে দুটো কি থাকবে, লিগেন্ড থাকবে। বুঝছো? সো এটাকে আমরা বলি অক্টাহেড্রাল। এই জিনিসটির নাম কি? অক্টাহেড্রাল বা বাংলাতে বলে অষ্টতলকীয়। এইটা তোমার সবচেয়ে বেশি ইউজ হবে। বুঝছো? অষ্টতলকীয়, অষ্টতলকীয়। অ্যারো চিহ্নগুলো দাও। এটা আরেকটা শেপ হইতে পারে, বাট এটা তেমন একটা ইউজ হয় না আমাদের। সেটা হচ্ছে, দেখো তোমরা কখনো প্রিজম দেখছো? প্রিজম, প্রিজম দেখছো? এটা অষ্টজনীয়। এটা অষ্টদলীয় কারণ হচ্ছে, দেখো তুমি যদি এই লিগেন্ডের সাথে এই দুইটা লিগেন্ড কানেক্ট করো তাহলে একটা তল পাওয়া যায়। এই লিগেন্ডের সাথে এই দুইটা কানেক্ট করলে আরেকটা তল, এই লিগেন্ডের সাথে এইটা কানেক্ট করলে আরেকটা তল, এই লিগেন্ডের সাথে এইটা কানেক্ট করলে আরেকটা তল। মানে উপরে মোট 4টা তল আছে। সিমিলারলি নিচেও মোট 4টা তল আছে। 4টা থেকে 8টা তল, এজন্য এটাকে বলে অষ্টতলকীয়। ঠিক আছে? আর আরেকটা কম জনপ্রিয় অ্যারেঞ্জমেন্ট আছে অক্টাহেড্রালের বিকল্প, সেটা হচ্ছে ট্রাইগোনাল প্রিজমেটিক। মানে হচ্ছে তুমি প্রিজম দেখছো? কোন প্রিজম? এই যে এটা প্রিজম। এই প্রিজমের ঠিক কেন্দ্রে মেটালটা থাকে। আর প্রিজমে তুমি দেখবা এখানে একটা ত্রিভুজ থাকে, এখানে একটা ত্রিভুজ থাকে। মানে এই ত্রিভুজের তিন কোণায় তিনটা লিগেন্ড, এই ত্রিভুজের তিন কোণায় তিনটা লিগেন্ড থাকে। সেটাকে বলে ট্রাইগোনাল প্রিজমেটিক। ট্রাইগোনাল প্রিজমেটিক ওই যে প্রিজম থেকে আসছে আর কি, প্রিজমেটিক। আর এই যে ত্রিভুজের তিন কোণায় যেটাকে কি বলে, ট্রাইগোনাল। বাট এটা আমাদের তেমন একটা লাগবে না। এবার আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি মনে রাখতে হবে কোনটা। তোমাদের ম্যাক্সিমাম, তোমাদের বইতে যে ম্যাক্সিমাম एग्जांपल আছে, ম্যাক্সিমাম एग्जांपल হচ্ছে যে অষ্টদলীয় আছে। অষ্টদলীয় সবচেয়ে বেশি। তারপরে তারপরে হচ্ছে তোমার এই যে এইটা কিছু কিছু কমপ্লেক্স দেখবা চতুস্তলকীয়, কিছু কিছু কমপ্লেক্স বর্গাকার, সমতলীয়। এই তিনটা শেপ মনে রাখলে আপাতত কাজ তোমার হয়ে যাবে। এগুলোর বাইরে তেমন একটা লাগবে না। আচ্ছা, এখন চলো আমাদের অ্যাকচুয়াল পড়াশোনা শুরু হবে। সেটা হচ্ছে কোডিনেশন নাম্বার 7 দ্বারা নিয়ে। দেখো কোডিনেশন 7 কেমন হবে, দেখো কোডিনেশন নাম্বার 7 হবে মাঝখানে মেটাল। মাঝখানে মেটাল, দেখো মাঝখানে মেটাল, উপরে একটা লিগেন্ড, নিচে একটা লিগেন্ড, উপরে একটা লিগেন্ড, নিচে একটা লিগেন্ড, আর ঠিক মাঝখানে 5টা লিগেন্ড থাকবে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই 5টা লিগেন্ড মিলে একটা পঞ্চভুজ তৈরি করবে। কি তৈরি করবে? পঞ্চভুজ। যেটাকে বলে পেন্টাগোনাল, মানে পঞ্চভুজীয়। সিমিলারলি উপরে একটা পিরামিড, দেখি বোঝা যাচ্ছে, দেখো উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, দুইটা পিরামিড। এই জন্য এটাকে বলে পেন্টাগোনাল বাই পিরামিডাল, পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। হ্যাঁ হ্যাঁ, মাঝখানের 5টা সেম প্লেনে আছে, একই সমতলে আছে। এই জন্য বলে পেন্টাগোনাল বাই পিরামিড। তবে এটা তেমন তোমার লাগবে না। আমরা মূলত কাজ করব কোঅর্ডিনেশন নাম্বার 4 আর কোঅর্ডিনেশন নাম্বার 6 এই দুটো নিয়ে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 এ কি কি? টেট্রাহেড্রাল আর স্কয়ার প্লেনার। আর কোঅর্ডিনেশন নাম্বার 6 হচ্ছে অক্টাহেড্রাল। জাস্ট এই তিনটা মনে রাখলে হয়ে যাবে। চলো এরপরে এইবার আমাদের অ্যাকচুয়াল পড়াশোনা শুরু। এখান থেকে আমাদের অ্যাকচুয়াল পড়াশোনা স্টার্ট হচ্ছে। চলো এখন আমাদের বলছে ভিবিটি মানে হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী কতগুলো জটিল আয়নের গঠন নির্ণয় ব্যাখ্যা করা হলো। এখান থেকেই তোমাদের সিকিউ আসবে। হ্যাঁ, এখান থেকেই তোমাদের সিকিউ আসবে। তোমাকে একটা উদ্দীপক একটা জটিল আয়ন দিয়ে দিবে, বলবে যে ওই জটিল আয়নটার গঠন কি করো, বিশ্লেষণ করো। বা তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে যে ওই জটিল আয়নটা চৌম্বক ধর্ম প্রদর্শন করবে কি করবে না, এই টাইপের কোশ্চেনও করতে পারে। দেখো কোনো জটিল আয়ন যদি চৌম্বক ধর্ম প্রদর্শন করে তখন তাকে বলে প্যারাম্যাগনেটিক। কি বলে? প্যারাম্যাগনেটিক। আর যদি চৌম্বক ধর্ম প্রদর্শন না করে তখন তাকে বলে ডায়াম্যাগনেটিক। কি বলে? ডায়াম্যাগনেটিক। আচ্ছা, আমরা প্র্যাকটিস করি। তো আমাদের সবচেয়ে প্রথম যে एग्जांपलটা আমাদের নিব আমরা, সেটা কি দেখো, ক্রোমিয়াম। দেখো ক্রোমিয়াম NH3 3 পজিটিভ, 3 পজিটিভ। এবং আমাদের বলে দেওয়া আছে যে এই আয়নটা হচ্ছে একটা প্যারাম্যাগনেটিক আয়ন, মানে এটা চৌম্বক ধর্ম প্রদর্শন করবে। আচ্ছা, চৌম্বক ধর্ম প্রদর্শন করে কখন? যখন অযুগ্ম ইলেকট্রন থাকে। কি থাকে? যখন ডি অরবিটালে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে তখন ওই আয়নটা চৌম্বক ধর্ম প্রদর্শন করতে পারে। আর যদি ডি অরবিটালে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে
তখন সেটা কি চৌম্বক ধর্ম প্রদর্শন করবে না, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক হবে। আচ্ছা, এরপর আমরা কি শিখছিলাম না, চৌম্বক ধর্ম বের করার ম্যাগনেটিক মোমেন্ট মিউ সূত্রটা কি ছিল, √n * n + 2, আর এককটা কি ছিল, ক্যাপিটাল বি ক্যাপিটাল এম, বিএম মানে হচ্ছে বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন, ক্যাপিটাল বি ক্যাপিটাল এম, বোর ম্যাগনেটন। আচ্ছা ওকে, তাহলে বলো এখানে লিগেন্ড কয়টা, লিগেন্ড কয়টা, লিগেন্ড, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত, কোঅর্ডিনেশন নাম্বার বা সিএল হচ্ছে কত এখানে 6। আচ্ছা, প্রথম কাজ যেটা বলো, দেখো বলো তো এখানে তোমার অ্যামোনিয়ার টোটাল চার্জ কত, 0, যেটা অ্যামোনিয়া হচ্ছে যে একটা নিরপেক্ষ যৌগ, দেখতেছো ও বলে কেন, হ্যাঁ, তাহলে অ্যামোনিয়ার টোটাল চার্জ কত, 0। তাহলে আমাকে বলো যে এখানে যে 3+ চার্জ আছে এটা বেসিক্যালি কার মাথায় আছে, এটা বেসিক্যালি কার মাথায় আছে, এটা বেসিক্যালি ক্রোমিয়ামের মাথায় আছে। তাহলে এখানে ক্রোমিয়ামের ধারণ অবস্থা কত, +3 আচ্ছা, প্রথমে দেখো তুমি যেটা জিজ্ঞাসা করবে, তুমি প্রথমে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখো। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, 4s1 3d5, 4s1 3d5, এগুলো তুমি একটু খাতায় লিখো, ঠিক আছে, এগুলো তোমার পরীক্ষায় আসবে, এগুলো খাতায় লিখো, এই খাতায় লিখো, এগুলো খাতায় লিখো। এটা কি ভ্যালেন্স বন্ড থিওরি, এটা এখন বোঝা লাগবে না, এগুলো আমরা পরে ভিভিডি নিয়ে আলোচনা হবে, আমাদের এখন ভিভিডি ডিটেইলস বোঝা লাগবে না। তো দেখো এখানে আমরা কি করলাম, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তুমি প্রথমে লিখবা ফার্স্টে। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, 4s1, আগে 4s টা লিখবা, আগে 4s টা লিখবা, আগে অলওয়েজ 4s লিখবা, 4s এর বামে 3d লিখবা, 4s এর বামে 3d লিখবা। তাহলে 4s এ আছে কয়টা, ক্রোমিয়াম তো অবনতি মেনে চলে না, ক্রোমিয়াম তো অবনতি মেনে চলে না, তাহলে 4s এ আছে একটা ইলেকট্রন, 3d তে কয়টা থাকবে বলো, 5টা, 3d5, 3d তে 5টা থাকবে। আচ্ছা, এরপরে তুমি দেখবা এখানে ক্রোমিয়ামের ধারণ অবস্থা কত, ক্রোমিয়াম 3+, তাহলে তুমি কি করবা, ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস তোমাকে লিখতে হবে। তাহলে কি হবে বলো, ক্রোমিয়াম 3+ এর 4s থেকে একটা ইলেকট্রন চলে যাবে, 4s থেকে একটা ইলেকট্রন চলে যাবে, 3d থেকে দুইটা যাবে, 3d থেকে কয়টা যাবে, দুইটা। তাহলে 3d তে কয়টা থাকবে বলো, তিনটা, 3d তে কয়টা থাকবে, তিনটা, তিনটা, 3d তে তিনটা। আচ্ছা, 4s পুরোপুরি ফাঁকা থাকবে, 4s পুরোপুরি ফাঁকা থাকবে, 4b পুরোপুরি ফাঁকা থাকবে, 4d পুরোপুরি ফাঁকা থাকবে, 4f ও আছে বাট 4f আমাদের দরকার পড়বে না, আমাদের অলওয়েজ এই চারটা অরবিটাল নিয়ে অলওয়েজ কাজ হবে, 3d 4s 4b 4d, ঠিক আছে, 3d 4s 4b 4d। আচ্ছা, এবার তুমি দেখো আমরা সুন্দর করে 3d অরবিটালের জন্য কয় ঘর নিব, 5 ঘর নিব, 4s এর জন্য 1 ঘর নিব, 4p এর জন্য কয় ঘর নিব, 3 ঘর, d এর জন্য 5 ঘর, s এর জন্য 1 ঘর, p এর জন্য কয় ঘর, 3 ঘর। দেখো তাহলে 3d তে কি হবে, 3d তে তিনটা, তাহলে কি হবে বলো তো, প্রতি ঘরে কয়টা কয়টা থাকবে, প্রতি ঘরে কয়টা কয়টা থাকবে, দেখো প্রতি ঘরে কয়টা, একটা, দুইটা, তিনটা, এই যে প্রতি ঘরে একটা একটা মোট কয়টা, প্রতি ঘরে একটা একটা মোট, প্রতি ঘরে একটা একটা মোট তিনটা। আচ্ছা লিখলাম, দেখো এই দুটা ঘর ফাঁকা, s এর একটা ঘর ফাঁকা, p এর তিনটা ঘর ফাঁকা। আচ্ছা, এবার আসো, এবার আসো, এবার লক্ষ্য করো, তুমি দেখবা তোমার লিগেন্ড কয়টা, তোমার লিগেন্ড কয়টা, লিগেন্ড কয়টা এখানে, লিগেন্ড 6টা, তুমি দেখবা লিগেন্ড কয়টা আছে,
ততটা ফাঁকা অরবিটাল লাগবে, ততটা ফাঁকা অরবিটালের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। কেন? কারণ ওই ফাঁকা অরবিটালে লিগেন্ডগুলো কি করবে, তার মুক্ত জড়ি ইলেকট্রনগুলো দান করবে। তাহলে 6টা লিগেন্ড 6টা ফাঁকা ঘর লাগবে, 6টা লিগেন্ড 6টা ফাঁকা ঘর লাগবে। তাহলে আমাকে বলো তো আমরা কি খুব ইজিলি 6টা ফাঁকা ঘরের ব্যবস্থা করে ফেলতে পারি না? দেখো তো, দেখো এখানে কয় ঘর ফাঁকা, 2 ঘর ফাঁকা, এখানে 1 ঘর ফাঁকা, এখানে কয় ঘর ফাঁকা, 3 ঘর ফাঁকা, 6টা ঘর ফাঁকা আছে না? ওকে, তাহলে দেখো আমরা কি করব এখন, আমরা এভাবে লিখব যে ক্রোমিয়াম NH3 6 3+। দেখো প্রথম 3 ঘরে তো 3টা আছে। ওকে, এই তিনজনকে ডিস্টার্ব করার কোনো দরকার আছে? দরকার নেই, দরকার নেই, দরকার নেই। ওকে, বাকি ফাঁকা ঘরগুলিতে ভাই কি হবে, বাকি ফাঁকা ঘরগুলিতে কি হবে, বাকি ফাঁকা ঘরগুলিতে কি হবে, এই বাকি যে ফাঁকা ঘর, সেই ফাঁকা ঘরগুলিতে অ্যামোনিয়া তার মুক্ত জড়ি ইলেকট্রন কি করবে, দান করবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এই যে এখানে একটা মুক্ত জোড়, এই একটা মুক্ত জোড়, দুটা মুক্ত জোড়, তিনটা মুক্ত জোড়, চারটা মুক্ত জোড়, পাঁচটা মুক্ত জোড়, 6টা মুক্ত জোড়। হ্যাঁ, এভাবে গোলা গোলা দিবা। তাহলে গোলা গোলা দিয়ে কি বোঝাচ্ছে, মুক্ত জোড়। গোলা গোলা দিয়ে কি বোঝাচ্ছে, মুক্ত জোড়, মুক্ত জোড়, মুক্ত জোড়। ঠিক আছে, তাহলে আমাকে বলো এখানে ডি লাগছে কয়টা, ডি লাগছে কয়টা, দুইটা। ডি লাগছে কয়টা, দুইটা। এস লাগছে কয়টা, একটা। এস লাগছে একটা। পি লাগছে কয়টা, তিনটা। এই জিনিসটাকে বলে D2sp3, D2sp3 সংকরণ বলে এটাকে। কি বলে এটাকে, এগুলো এখন বোঝা লাগবে না, সংকরণের ক্লাস যখন নেওয়া হবে তখন ডিটেইলসে পড়াবো। ঠিক আছে, এখন সংকরণের ডিটেইলস তোমার লাগবে না, ডিবিটি কি সংকরণ কি ডিটেইলস এখন তোমার লাগবে না। তোমার হচ্ছে কি সংকরণ হবে সেটা বের করে ফেলা এইভাবে, এবং এই জটিল অণুটার স্ট্রাকচারটা আঁকা এবং সেটা চৌম্বক ধর্ম প্রদর্শন করবে কি করবে না সেটা খালি বের করতে পারে, তাইলেই হবে। বুঝছো, D2sp3 সংকরণ, D2sp3 সংকরণ। আচ্ছা, ওকে, আচ্ছা এরপরে দেখো একটা জিনিস বলি তোমাকে, জিনিস বলি, দেখো একটা মজার ব্যাপার, দেখো এইখানে যে তোমার ডি দুটো তুমি লিখছো, এটা কোন ডি তুমি নিছো, 3D না? 3D এর ডি অরবিটাল এখানে ইউজ হয়েছে, 3D এর ডি অরবিটাল এখানে ইউজ হয়েছে। তো মাঝে মাঝে 3D এর ডি অরবিটাল ইউজ হবে, আবার মাঝে মাঝে 4D কি ডি অরবিটাল ইউজ হবে। যদি 3D এর ডি অরবিটাল ইউজ হয়, যদি 3D এর ডি অরবিটাল ইউজ হয়, তখন এই টাইপের কমপ্লেক্সকে আমরা বলি, তখন এই টাইপের কমপ্লেক্সকে আমরা বলি, এই টাইপের কমপ্লেক্সকে আমরা বলি লোস, এটা এই টাইপের কমপ্লেক্সকে আমরা বলি ইনার অরবিটাল কমপ্লেক্স, ইনার অরবিটাল কমপ্লেক্স। মানে যদি 3D এর ডি অরবিটাল ইউজ হয় তাহলে কি বলে, ইনার অরবিটাল কমপ্লেক্স। আর এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম আছে, যেটা হচ্ছে লো স্পিন কমপ্লেক্স, লো স্পিন কমপ্লেক্স। তাহলে ইনার অরবিটাল কমপ্লেক্স এবং কি লো স্পিন কমপ্লেক্স, দুইটা নাম আছে এই টাইপের জটিল আয়নের। হ্যাঁ, মানে যদি 3D এর ডি অরবিটাল ইউজ হয়, 3D এর যদি ডি অরবিটাল ইউজ হয় তাহলে তাকে বলি ইনার অরবিটাল কমপ্লেক্স আর হচ্ছে লো স্পিন কমপ্লেক্স। ওটা 4D হলে আসতেছে কিনা আমি বলতে, তো আমরা 4D কেসও দেখবো আজকে যদি সময় থাকে, মেবি হবে না আজকে। আচ্ছা বলো এই কমপ্লেক্সটা প্যারাম্যাগনেটিক কেন? দেখো এই যে 3D অরবিটালে তিনটা বিজোড় ইলেকট্রন আছে না, তিনটা অযুগ্ম ইলেকট্রন আছে, এই জন্য এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এইখানে যদি সব জোড়া হয় ডি এর মধ্যে তাহলে সেটা হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। চলো এবার এটা স্ট্রাকচার কিভাবে একবার শিখে নাও। বলো তো কোঅর্ডিনেশন নাম্বার 6 এর স্ট্রাকচার কি শিখাইছি? অষ্টতলকীয়। কি শিখাইলাম কিছুক্ষণ আগে? অষ্টতলকীয়। এগুলো কিভাবে আঁকবে এটা শিখে নাও। দেখো তুমি সবার প্রথমে ঠিক মাঝখানে লিখবা Cr3+, দেখো Cr3+ লিখবা ঠিক মাঝখানে।
করবা বলো ক্রোমিয়াম 3+ এর চারপাশে মোট কয়টা অ্যামোনিয়াকে রাখতে হবে 6টা অ্যামোনিয়াকে রাখতে হবে তাহলে এইভাবে লিখবে দেখো এই যে এভাবে। একটা লিখবে এখানে এই যে একটা দুইটা তিনটা এই একটা প্রশ্ন আছে চারটা এটা যে অষ্টতল কি এটা কি মুখস্থ করবো নাকি বুঝে দাগাবো এটা মুখস্থ এই কি মনে রাখলাম দেখছো এই যে নিচে একটা উপরে একটা আর মাঝখানে একটা বর্গের চার কোণায় চারটা একটা বর্গের চার কোণায় চারটা বর্গের চার কোণায় চারটা ঠিক আছে আচ্ছা এরপরে তুমি কি করো তুমি অ্যামোনিয়া লোন পেয়ার গুলো শোনো নাইট্রোজেন লোন পেয়ার আছে এগুলো লিখবা লোন পেয়ার গুলো শো করা হয়ে যাবে এই শো করা হলো। এরপরে তুমি কি করবে অ্যারো চিহ্ন দিবা এই দেখো অ্যারো চিহ্ন এই একটা অ্যারো চিহ্ন দুইটা অ্যারো চিহ্ন তিনটা অ্যারো চিহ্ন চারটা অ্যারো চিহ্ন পাঁচটা অ্যারো চিহ্ন বেশ আবারও বলো অ্যারো চিহ্ন মানে কি সন্নিবেশ সন্নিবেশ অ্যারো চিহ্ন মানে সন্নিবেশ আচ্ছা তাহলে এই কমপ্লেক্সটার ম্যাগনেটিক মোমেন্ট বের করতে পারবা ম্যাগনেটিক মোমেন্ট ম্যাগনেটিক মোমেন্ট নিউ ছিল কত রুট ওভার n ইনটু n প্লাস 2 এখন কি ছিল bm এখানে n এর পরিচয় কি ছিল n এর পরিচয় কি ছিল অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন কত আছে তিনটা তাহলে n এর জায়গায় এখানে 3 বসবে তাহলে 3 ইনটু 3 প্লাস 2 তাহলে কত আসে 3 5 15 রুট ওভার 15 রুট ওভার 15 bm এটা হচ্ছে ম্যাগনেটিক তাহলে এগুলো কিন্তু আসবে ঠিক আছে যে ম্যাগনেটিক মোমেন্ট কত এই আয়নটার ম্যাগনেটিক মোমেন্ট কত এই হলো আমাদের এই জটিল আয়নটার সংকরণ সেটা কি d2 sp3 আর ত্রিমাত্রিক গঠন এটা কি ধরনের কমপ্লেক্স লো স্পিন ইনার অরবিটাল এবং ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে রুট 15 অনেক কিছু আছে এখানে তো এটা ক্লিয়ার তাহলে ইনার হচ্ছে যে যদি ভিতরের ডি অরবিটাল ইউজ হয় যদি 3d এর ডি অরবিটাল ইউজ হয় তখন তাকে বলে ইনার অরবিটাল যদি 4D ইউজ হতো তাহলে ইনার বলতো না না ইনার বলতে হবে 4d নাম আছে আলাদা আর লো স্পিড ইনার হলি লো স্পিন ইনার হলি লো স্পিন আচ্ছা তাহলে নেক্সট ওয়ান এবার দেখো এটা কোবাল্ট কোবাল্ট NH363 পজিটিভ এবং এটা চৌম্বক ধর্ম বলে দিছে কি ডায়াবেটিক অ্যামোনিয়া কয়টা 6টা তাহলে এটা পজিশন নাম্বার কত 6 6 সি হচ্ছে 6 চলো তাহলে প্রথম কাজ কি বলো এখানে প্রথম কাজ কি বলো অ্যামোনিয়া চার্জ তো শূন্য তাহলে কোবাল্টের মধ্যে কতটুকু চার্জ থাকবে +3 আচ্ছা +3 তাহলে কোবাল্টের ইলেকট্রন বিন্যাস কি হবে বলো কোবাল্টের ইলেকট্রন বিন্যাস কি হবে
4s এ দুইটা 4s এ দুইটা থ্রিডিতে কয়টা 60টা না কোবাল্ট হচ্ছে 27 আয়রন কোবাল্ট তারপরে নিকেল তাহলে 4s এ দুইটা মানে হচ্ছে 20টা শেষ দেন থ্রিডিতে কয়টা 60টা বাট তোমার লাগবে কি বলো কোবাল্ট 3 প্লাস কোবাল্ট 3 প্লাস তাহলে কোবাল্ট 3 প্লাস হলে কি হবে 4s থেকে দুইটা চলে যাবে 3d থেকে কয়টা যাবে একটা তাহলে 3d 6 হবে 4s 0 হয়ে যাবে 4d ফাঁকা 4d ও ফাঁকা 4d ও ফাঁকা চলো এবার 3d কেমন হবে দেখতে d তে 6টা অ্যারেঞ্জ করতে হবে তাহলে কিভাবে অ্যারেঞ্জ করব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আগে প্রতি ঘরে কি প্রতি ঘরে একটা একটা প্রতি ঘরে একটা একটা প্রতি ঘরে একটা একটা তাহলে প্রতি ঘরে কার নীতি এটা কুন্ডের নীতি প্রতি ঘরে একটা একটা তাহলে 5 ঘরে 5টা গেল 5 ঘরে 5টা গেল দেন প্রথম ঘরে একটা এই কটা হয়ে গেল এখন তো মজা হবে বলো লিগেন্ড কয়টা এখানে লিগেন্ড কয়টা তাহলে কয়টা ফাঁকা ঘর লাগবে 6টা ফাঁকা ঘর তো নাই দাদা একটা ডি অরবিটাল আছে এখন একটু মজা হবে মজাটা কি দেখো আমি তোমাদের গত ক্লাসে লিগেন্ডের শক্তিমত্তা পড়াইছিলাম না তিনটা স্ট্রং লিগেন্ড ছিল স্ট্রং ফিল্ড লিগেন্ড ছিল কি কি সর্বপ্রথম ছিল সিও কার্বনিল তারপর ছিল সায়ানাইড তারপর ছিল অ্যামোনিয়া অ্যামোনিয়া একটা স্ট্রং লিগেন্ড অ্যামোনিয়া কি লিগেন্ড একটা স্ট্রং তো যদি একটা স্ট্রং লিগেন্ড থাকে তখন কি হবে ইলেকট্রনগুলা জোড়বদ্ধ হয়ে যাবে ইলেকট্রনগুলোর মধ্যে পেয়ারিং শুরু হবে মানে কি প্রথম দুটো তো তার ঘরে আসেই দেখো এই দুটো নিয়ে কোনো ঝামেলা নেই এরা তো জোড়া আছে এই পরের যে দুটো তারা জোড়া হয়ে একটা ঘরে চলে আসবে পেয়ারিং এবং এই পেয়ারিংটা জেনারেলি কখন হয় যখন লিগেন্ড কি হয় শক্তিশালী হয় এখন তুমি প্রশ্ন করতে পারো আমাকে ভাইয়া আপনি তো এখানে পেয়ারিং করেননি আপনি এখানেও তো অ্যামোনিয়া আছে তাহলে এখানে পেয়ারিং করেন না এখানে ওইখানে করতেছেন এর কারণটা হচ্ছে এখানে তো অলরেডি ফাঁকা ছিল অলরেডি দুইটা ঘর ফাঁকা ছিল এজন্য এদেরকে ডিস্টার্ব করি নাই বুঝাই এদেরকে ডিস্টার্ব করে কি লাভ কিন্তু এখানে তো ফাঁকা নাই তাহলে আমাকে ফোর্সড পেয়ারিং করতে হবে মানে জোরবদ্ধ করে জোড়াজুড়ি করে দুটো ইলেকট্রনকে একটা ঘরে নিয়ে আসতে হবে এগুলো ফোর্সড পেয়ারিং তাহলে কি হবে দেখো এই দুইটা পেয়ারড হয়ে এগুলো চলে আসবে পরের দুইটা পেয়ারড হয়ে এগুলো চলে আসবে এখন দুটো ফাঁকা ঘর তৈরি হয়ে গেছে না আচ্ছা তাহলে এই ফাঁকা ঘরে কি আসবে অ্যামোনিয়ার লোন পেয়ার বলো ডি কয়টা লাগছে এখানে ডি কয়টা লাগছে দুইটা এস কয়টা একটা পি হচ্ছে তিনটা এটাকে বলবো D2sp3 সম্পর্ক ব্যাকটাই দিলে তো ফোর্স করছে তুমি লিখবা যে শক্তিশালী লিগ্যান্ডের প্রভাবে ডি অরবিটাল ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হয়ে পড়ে তাহলে বলো এর ভিতরে 3 ডি ইউজ হইছে না এটা ইনার অরবিটাল কমপ্লেক্স এটা হবে ইনার অরবিটাল কমপ্লেক্স ইনার অরবিটাল কমপ্লেক্স বলে এটা লো স্পিন নাকি হাই স্পিন দেখো এটা তো লো স্পিন কারণ এই ইলেকট্রনগুলো জোড়া আছে না দেখো একটা অরবিটালে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে একটা প্লাস আপ আর একটা মাইনাস আপ তাহলে প্লাস আপ মাইনাস আপ দিয়ে ক্যান্সেল প্লাস আপ মাইনাস আপ দিয়ে ক্যান্সেল প্লাস আপ মাইনাস আপ দিয়ে ক্যান্সেল ওভারঅল স্পিন কত এটা জিরো না কোনো স্পিন আছে এখানে কোনো স্পিন কিন্তু নাই নেট স্পিন শূন্য এইজন্য একে বলে লো স্পিন কমপ্লেক্স আগেরটা কেন আগেরটা তো সব আপ স্পিন একটা জিনিস বলি তোমাকে আগেরটা কেন হচ্ছে যে লো স্পিন কারণ মনে করো এখানে এটা লো স্পিন কারণ এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কম মানে এমনও কমপ্লেক্স আছে যেখানে 5টা অযুগ্ম ইলেকট্রন থাকে এমনও কমপ্লেক্স আছে এখানে 4টা অযুগ্ম ইলেকট্রন থাকে তো তাদের রেসপেক্টে তো স্পিন কিছুটা হলেও কম বুঝছো কিনা বিষয়টা ওকে এই জন্য এটাকে আমরা লো স্পিন বলছি আর এটা তো প্রপার লো স্পিনের एग्जांपल এটা ওভারঅল স্পিন এখানে 0
স্ট্রাকচার রাখতে পারবো না, রাখো তোমরা স্ট্রাকচার রাখো, নিজে রাখো। বলো এটার ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? এই কমপ্লেক্সের ম্যাগনেটিক মোমেন্ট কত? 0। কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, ডি তে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। লিখে ফেলো। সবার মাঝখানে হচ্ছে কোবাল্ট 3+। তাহলে 6টা অ্যামোনিয়া। মেসবা এখন কি? মেসবা পরীক্ষা দিতে হবে না। ঘরে বসে বসে পড়ে সময়টা কাজে লাগাও। দিশান তো পরীক্ষা দিচ্ছ নাকি? জি পাস হবে? হবে, যে কাটে দিছি হবে আবার সামনে তাও- আরো বাকি আছে। তাও ভাই শিওর না, হুট করে একদিন বলবে যে না তোমরা চলে আসো। এইটা হইতে পারে, ভালো সম্ভাবনা আছে এটার। নাই দিক ভাইয়া। এরা আমরা তোমাদের একটু পেইন দিল আর কি। হ্যাঁ। কি মেয়েদের গার্জিয়ান নাকি হাউতাস করতেছে? একদম মানে লাইন ধরে পুরা কি বলবো খালি মেরে সব পুরাই ওরা কাটাকাটি শুরু হয়ে গেছে। কালো তো না মানে খুব ভিড় হয়ে গেছে আর কি। ও ছেলেরা নাচতেছে। অবভিয়াসলি সিনেমা আসছে না কয়েকটা বাদ কয়েকটা উদাহরণ আছে হাত চালাতা যে তোর আমি ওই বাড়ি মোবাইল জয়েস ওই মানে ওটাতে ব্রেক কোড ডাউনলোড করে বলে যে তো বলে যে দিস অ্যাপ ইজ নট ফর ইউটিউবার্স দিস অ্যাপ ইজ নট ফর অস্ত তো ছিল ফিজিক্স হইছে নাকি? না হবে পাই না ফিজিক্স না লাস্ট পরীক্ষা ম্যাথ হইছে? হইছে ম্যাথ ইজ আজকে পাস। পাস ক্লাসে দিয়ে এমসি শেষ করতে তিন জায়গায় সি তিন নম্বর করছে তিনটা হয়ে গেছে। পরীক্ষা দেখছো এটা জুড়ে তিনটা হয়েছে আমরা যদি ব্যাপারে আর কাছে এসে তিনটা জায়গায় সি তিন তিন হয়ে গেছে পরে দেখবি যেগুলা বলে করে টাকা শিখে দিবি ওই তিন আরে তোর আমার সাথে নিয়ে গেছে রিয়া জি ভাইয়া এটা বাড়ি গেছ, বাড়ি গেছ। এটা বাড়ি গেছ। স্ক্রিনশট মার তুমি করার পরে দিন না তো অর্ডার করো, বাড়ির চেষ্টা করো। আমি স্ক্রিনশট মার স্ক্রিনশট এই তাহলে দাঁড়া পাড়া দিস না আচ্ছা দুটো ফোন না আমার অনেক পুরাতন আমাকে এখনই পাঠিয়ে দেয় বাসায় যাবে যাবে না মাসবুক তোর ফোন দিলে না এই যে আসবে কিন্তু পরীক্ষায় 5 স্টার দিয়ে রাখো, এটা এক্সাম আসবে। মানে দিয়ে দেন স্টার